আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। কিছুদিন আগে বাংলাদেশে একটি বিনিয়োগ সামিট হয়ে গেল। সেখানে প্রেজেন্টেশন দিয়েছিলেন জনাব আশিক চৌধুরী এবং তার সেই প্রেজেন্টেশন নিয়ে সারা দেশে হইচই পড়ে গিয়েছিল। কি দারুণ প্রেজেন্টেশন, এত সুন্দর প্রেজেন্টেশন, এত স্মার্ট লোক, ড্যাশিং হিরো, এইরকম লোক বাংলাদেশে এর আগে কখনো এত মেধাবী লোক আসেন নাই। ম্যাজিক ম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস আর এক ম্যাজিক ম্যান আশিক চৌধুরীকে নিয়ে এসেছে। এবার বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের ভাগ্যে এখন কি আছে? বাংলাদেশ এবার বিশ্বের সবথেকে উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। বিনিয়োগের বন্যা বয়ে যাবে বাংলাদেশে এবার। এত প্রচারণা সোশ্যাল মিডিয়া জুড়ে, মেইন স্ট্রিম মিডিয়া জুড়ে, বাংলাদেশে এর আগে কখনো বিনিয়োগ সামিট নিয়ে হয়েছে কিনা সন্দেহ আছে। এমনকি টিভি টকশোগুলোতেও শুধুই একটি আলোচনা। প্রিয় দর্শক, বাস্তবে আদতে বাংলাদেশে কয়টি টাকার বিনিয়োগ হয়েছে? এই গাল ভরা গল্প বা চটকদার যে প্রচারণা, এটির বাস্তব ফলাফল আসলে কি আমরা একটু বিশ্লেষণ করে দেখি। আসুন দেখুন, ওনার এই যে বিনিয়োগের সামিট, এর পরে বাংলাদেশে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে 26%, 26% হলো গিয়ে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমেছে। এবং মূলধন বা আপনার কি বলে যন্ত্রপাতি, মূলধনী যন্ত্রপাতির যে বিনিয়োগ রয়েছে সেটি কমেছে 68%। এই যে বিনিয়োগ সামিট, এই বিনিয়োগ সামিটে প্রায় 50টি দেশের 415 জন বিনিয়োগকারী অংশগ্রহণ করেছিলেন বা 415 জন মানুষ অংশগ্রহণ করেছিলেন। এবং সেখান থেকে আমাদেরকে একটি আশ্বাস দেওয়া হয়েছিল যে বা প্রতিশ্রুতি করা হয়েছিল 3100 কোটি টাকার বিনিয়োগ করা হবে। বাস্তবে আমরা কি দেখলাম? এই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখলাম? বা এই প্রতিশ্রুতি যেটা দেয়া হয়েছিল সেটির কি কোনো বাস্তব রূপ আমরা হতে দেখলাম? শুধুমাত্রই প্রেজেন্টেশন নিয়ে প্রচারণা। আমরা কি প্রেজেন্টেশন ধুয়ে পানি খাবো যদি 1 টাকারও বিনিয়োগ না হয়? এমন প্রেজেন্টেশন দিয়ে কি হবে? এমন যোগ্যতা সম্পন্ন লোক দিয়ে কি হবে যে 1 টাকারও বিনিয়োগ যদি আনতে না পারেন? উনি যেখানেই যান, এই কিছুদিন আগে উনি চট্টগ্রামে গেলেন, উনি যেখানেই যান ওনার এই গাল ভরা গল্প ছাড়া বিনিয়োগের বন্যা, এখনও উনি একই কথা বলে যাচ্ছেন। আমাদের কাছে প্রশ্ন, 1 টাকা বিনিয়োগ করে দেখান, তারপরে আপনার এই গল্প আমরা বিশ্বাস করব। শুধু গল্প মানুষ এখন আর বিশ্বাস করতে চায় না। প্রকৃত বাস্তবতা হচ্ছে দেশ থেকে 71% বিনিয়োগ কমেছে। আপনারা দেশের প্রায় সকল দৈনিকে দেখে থাকবেন এই ধরনের প্রতিবেদন এসেছে, যেখানে দেশের 71% বিনিয়োগ কমেছে, সেখানে 1টি টাকার বিনিয়োগও নতুন করে আসেনি। ম্যাজিক ম্যান দিয়ে কি হবে যদি সেই ম্যাজিকের কোনো প্রতিফলন না হয়? আবার আমরা কি দেখলাম? উনি ওনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করেছেন। উনি স্যামসাংয়ের মতো এত বড় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ফোন কলে, কয়েক সেকেন্ডের ফোন কলে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের চেহারা পাল্টে দিতে চলে আসলেন। বাংলাদেশে মন্ত্রী পদমর্যাদার একটা পদে উনি নিয়োগ পেয়েছেন। উনি স্যাক্রিফাইস করেননি। এই যে প্রচারণাগুলো ছিল, এর ফলাফল কি হয়েছে? এই প্রচারণা, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি টিম আছে যারা পিআরকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারেন এবং এটি তার খুব ভালো একটি কার্যক্রমের অংশ। তার যে টিমটি রয়েছে তাদের দ্বারা খুব সুন্দর পিআর হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা লক্ষ্য করে দেখবেন ওনার যে কোনো কার্যক্রম শুরুর আগে এমনভাবে প্রচারণা চলে যে মনে হয় বিশ্বে এ ধরনের কাজ আর দ্বিতীয়টি হয়নি। কিন্তু বাস্তবে সেই কাজের কোনো প্রতিফলন একটিও কি লক্ষ্য করেছেন? আমার কাছে এটি একটি প্রশ্ন এবং এটি একটি ব্যাপক বড় রহস্য। আপনারা ভেবে দেখবেন। আমি কিছু তথ্য উপাত্ত দিলাম, আরও কিছু তথ্য দিচ্ছি। দেখুন,
বর্তমানে বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থান কি? আগে তো বিগত সরকারের আমলে দরবেশের কথা আমরা শুনেছি, আরও নানা ধরনের কথা আমরা শুনেছি। এখন তো দরবেশ নেই, বা বিগত সরকারের দ্বারাও শেয়ার বাজার পরিচালিত হচ্ছে না। তাহলে শেয়ার বাজারের অব্যাহত দর পতন ঠেকানো যাচ্ছে না কেন? এটি একটি বড় প্রশ্ন। এবং বিগত 8 বছরের মধ্যে বাংলাদেশের শেয়ার বাজারের সূচক সবথেকে নিম্নগামী বর্তমানে। কেন এমনটি হবে? এবং বিগত 5 বছরের মধ্যে বাংলাদেশে বিনিয়োগের সবথেকে নিম্নগামী সূচক বর্তমানে। শেয়ার বাজারেও নিম্ন সূচক এবং বিনিয়োগেও সবথেকে নিম্নে অবস্থান করছে বাংলাদেশ। যেখানে বিনিয়োগের বন্যা বয়ে যাওয়ার কথা, সেখানে বিনিয়োগের সর্বনিম্নে কেন আমরা অবস্থান করব প্রিয় দর্শক? এরপরে দেখুন, চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি বা বিসিআই এর সভাপতি মিস্টার আলম চৌধুরী পারভেজ, তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? রাজনৈতিক সরকারের অপেক্ষায় আছেন তারা। কারণ তারা মনে করছেন এই সরকার কতদিন থাকবে বা এই সরকারের সাথে কোনো সিদ্ধান্তে যাওয়া তাদের জন্য কতটুকু নিরাপদ হবে এটি তারা বুঝতে পারছেন না। এটি ব্যবসায়ীরা বুঝতে পারছেন ঠিকই, কিন্তু এই সরকার বুঝতে পারছে না। এর জন্য তারা অপেক্ষায় আছেন। রাজনৈতিক সরকার এলে তখন হয়তো তারা একটি সিদ্ধান্ত তারা নেবেন। আর শেয়ার বাজারের এই যে ঢালাও দরপতন, এর ফলে এখন যে মূল্যসূচক দাঁড়িয়েছে, যারা শেয়ার বাজারের বিনিয়োগকারী আছে তাদের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছে। তারা বলছে যে কোনোভাবে হোক এটির একটি ব্যবস্থা নিতে, সুরাহা নিতে, না হলে এই বাজারটি ধ্বংস হয়ে যাবে। সরকার এরপরে কি করলেন? উচ্চ পর্যায়ে একটি বৈঠক করলেন, যেখানে বাজারের স্টক হোল্ডারদের কাউকে নিয়ে বৈঠক করা হলো না। যারা বাজারের স্টক হোল্ডার বা যারা এটার সাথে সরাসরি জড়িত, তারাই তো বলতে পারবে বা তারাই তো জানে এটার অন্তর্নিহিত সমাধান কি আছে। আপনি তাদেরকে বাদ দিয়ে কি সমাধান করবেন? ব্যবসায়ীদেরকে বা তাদেরকে বাদ দিয়ে আপনি আদতে কি করতে চাচ্ছেন আমাদের বোধগম্য নয়। কিন্তু আপনারা সেটাই করলেন। তাদেরকে বাদ দিয়ে আপনারা একটি বৈঠক করলেন এবং তার ফলাফল শুনলাম। আমার একটা বড় প্রশ্ন প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের আত্মীয় পরিজন বা তার নিজের পরিচিত জন বা তার নিজের এনজিও কর্মী বা তার নিজের একান্ত পরিচিত জনের বাইরে কি কাউকে যোগ্য লোক বলে মনে করেন না? যদি মনেই করতেন, তাহলে এখন পর্যন্ত উনি যাদেরকে নিয়োগ দিয়েছেন বিদেশি নাগরিক সহ একটি লোকও কি ওনার পরিচিত জনের বাইরে আছেন? এমন কি কেউ আছে যাকে তিনি আগে থেকে চিনতেন না? মানে একটি বিষয় যে উনি লক্ষণীয়, সেটি হচ্ছে উনি ওনার কাছের মানুষকে ছাড়া বাংলাদেশে আর কাউকে যোগ্য মনেই করেন না, আমার কাছে যেটি মনে হয়। প্রিয় দর্শক, দেশে কি আসলেই ওনার পরিচিত জনের বাইরে আর কোনো যোগ্য লোক নাই? আপনাদের কাছে আমি এই প্রশ্নটি করলাম, আপনারা একটি ভেবে দেখবেন। সত্যিকার অর্থে আমাদের দেশে কি শুধু ওনার গণ্ডিতে বা ওনার সার্কেলের মধ্যেই যোগ্য লোকেরা রয়েছে, নাকি দেশে আদতে আরও কোনো যোগ্য লোক রয়েছে? এবং আরও একটি প্রশ্ন, বাংলাদেশে এনজিও প্রতিনিধি এবং বিদেশি নাগরিক ছাড়া কোনো কি যোগ্য লোক আছে? যদি থেকে থাকে তারা কোথায়? বর্তমান সরকারে এই এনজিও প্রতিনিধি এবং বিদেশি নাগরিক ছাড়া আর যোগ্য লোকেরা কোথায়? তাদের কাজ কি? এবং ওনার এই যে মিস্টার আশিক চৌধুরীর সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত দেশের অর্থনীতিতে কতটুকু প্রভাব ফেলেছে? এবং এখন তো আপনারা আরও শুনছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়া হবে। একটি লাভজনক প্রতিষ্ঠানকে একটি যেটা যদি অলাভজনক থাকতো তাহলে একটি কথা ছিল, বিদেশিদের দিয়ে দেওয়ার কি অর্থ থাকতে পারে আমাদের বোধগম্য নয়।
হ্যাঁ, এমনটি হতে পারে যে বন্দর ব্যবহার করে বিদেশিদের যেমন অনেক এমন পণ্য সিক্রেট পণ্য খালাস করা, আনা নেওয়া, এই ব্যাপারে অনেক ব্যাপার থাকতে পারে, যেহেতু করিডোরের ইস্যুটি সামনে এসেছে। তো এটার সাথে এটার একটি সম্পর্ক হয়তো থাকতে পারে বলে আমাদের মনে হয়। আপনারাও একটু ভেবে দেখবেন। এবং এই যে বললাম যে ওনার যে আশিক চৌধুরী কতটুকু কি পরিবর্তন আনতে পেরেছে বলে আপনারা মনে করেন, এবং উনি ওনার ব্যক্তিগত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার ব্যক্তিগত উন্নতি বা ওনার প্রাতিষ্ঠানিক উন্নতি ছাড়া এই মুহূর্তে দেশের জন্য আর কি করেছেন? উনি ওনার নামে একাধিক বাণিজ্যিক লাইসেন্স করেছেন, উনি ওনার প্রতিষ্ঠানের নামে একাধিক বাণিজ্যিক লাইসেন্স করেছেন, উনি ওনার প্রতিষ্ঠানের আয়কর মওকুফ করেছেন, উনি ওনার নামে ম্যান পাওয়ার লাইসেন্স করেছেন, উনি ওনার ব্যক্তিগত উন্নয়নের দিকে নজর দিয়েছেন বলে কি আপনারা মনে করেন? 666 কোটি টাকার কর মওকুফকে কি আপনারা মনে করেন যে এটি ওনার কোনো ব্যক্তিগত ফায়দা হয়েছে? অথবা গ্রামীণ ব্যাংককে আগামী 5 বছর কর দিতে হবে না, এটি কি কেউ আপনারা মনে করেন দেশের উন্নয়নের স্বার্থে কোনো কাজে এসেছে? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আল্লাহ হাফেজ।